বেশ, তো আমরা এতদিন পর্যন্ত স্ট্রাকচারাল সেন্টেন্সগুলোর নিয়ম শিখেছি, অর্থাৎ কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্স ট্রান্সফরমেশনের বেশ কতগুলো নিয়ম, কনজাংশন এগুলো আলোচনা করেছি। এইবার আমাদের আসতে হবে ফাংশনাল সেন্টেন্সগুলোর পার্টে, অর্থাৎ কার্যগতভাবে সেন্টেন্স যে পাঁচটা রয়েছে তাদের ট্রান্সফরমেশনে। আমি বলে দিয়েছিলাম পাঁচটার মধ্যে মেইনলি আমাদের তিনটের মধ্যে ইন্টারচেঞ্জটাকে বেশি করতে হবে, দ্যাট ইজ অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ এবং এক্সক্লেমেটরি। বাকিগুলো কি থাকে না স্যার? থাকতে পারে, তবে পরীক্ষায় আজ পর্যন্ত খুব একটা আসে না এবং প্র্যাকটিসও খুব একটা থাকে না। সুতরাং এদের তিনজনকে নিয়েই আমাদের কাজ করতে হবে। তবে ওই তিনজনের আগে পৌঁছানোর আগে যাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। এই দুটো শব্দের সঙ্গে পরিচিত হবে। আমাদের অনেকের একটা ধারণা রয়েছে, যেটা একটা ভ্রান্ত ধারণা বলা যেতে পারে, যে এই অ্যাফার্মেটিভ এই শব্দটাকে বা পজিটিভ সেন্টেন্সও বলা হয়ে থাকে একে, ঠিক আছে, একে পজিটিভ সেন্টেন্সও বলা হয়ে থাকে। অনেকের ধারণা থেকে এইটা মানি অ্যাসার্টিভ। না, তার কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স অ্যাসার্টিভও হতে পারে, আবার ইন্টারোগেটিভও হতে পারে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ঠিক আছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স মানি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা ভ্রান্ত ধারণা। অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য হতে পারে, আবার ইন্ট্রোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যও হতে পারে। একইভাবে নেগেটিভ সেন্টেন্সও অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, নেগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন সেন্টেন্সও হতে পারে। কিভাবে হতে পারে উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো আমি বলি আমি ভাত খাবো, ঠিক আছে, এটা একটা বিবৃতি বা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা তো পজিটিভ। আমি ভাত খাবো, এখানে তো না বোধক কোনো শব্দ নেই, সুতরাং এটা পজিটিভ সেন্টেন্স। আবার এই বাক্যটা কি আমি অন্যভাবে বললাম আমি ভাত খাবো না, এটাও তো অ্যাসার্টিভ সেন্টেন্সই, আমি ভাত খাবো না, কিন্তু বাক্যটার মধ্যে না বোধক শব্দ রয়েছে, সুতরাং ওটা নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স ক্যান বি বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। একইভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সও বোথ পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। যেমন ধরো বললাম যে রাম কি স্কুল যাবে, এটা প্রশ্ন করলাম, রাম কি স্কুল যাবে, এর মধ্যে দেখো কোনো নাবোধক শব্দ নাই, কিন্তু প্রশ্ন হয়ে গেল, তাহলে এটা হলো পজিটিভ কোয়েশ্চেন। আবার আমি এরকম বলতে পারি রাম কি স্কুল যাবে না, এইভাবেও জিজ্ঞেস করতে পারি। তাহলে দ্বিতীয়বার যে প্রশ্নটা করলাম রাম কি স্কুল যাবে না, এই ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু কোশ্চেন তো রইল। তাহলে দেখতে পেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স পজিটিভ নেগেটিভ দুটি হলো, একইভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারবে। তাই এই বদ্ধমূল যে ধারণা অনেকের মনে থেকে থাকে সেখান থেকে বেরিয়ে এসো যে অ্যাফার্মেটিভ মানি অ্যাসার্টিভ সেন্টেন্স না, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ যা খুশি হতে পারে। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট, ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার করলাম। এইবার আস্তে আস্তে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে বা পজিটিভ থেকে নেগেটিভে যাওয়ার নিয়মগুলো আমরা শিখবো। এবং একটা কথা মাথায় রাখবো, যখন আমি পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি তার মানে নিশ্চয়ই আমাকে যদি পরীক্ষায় বলে নেগেটিভ থেকে পজিটিভ এসো, তাহলে সেই নিয়মটাই উল্টো দিকে করবো, ওটা তো আর নতুন করে শেখার প্রয়োজন নেই। হ্যাঁ, মানে আমি ঘর থেকে স্কুলে যাওয়ার রাস্তা যদি চিনি, তাহলে নিশ্চয়ই স্কুল থেকে ঘরে আসার রাস্তাটাও চিনতে পারবো। এটাই তো উপস্থিত বুদ্ধি, নাকি আবার নতুন করে আমি খাতায় নোট করবো যে এই ঘর থেকে স্কুলে যাওয়ার রাস্তা এটা, আবার স্কুল থেকে ফিরে আসা ঘর রাস্তা এটা, যদি ভুলে যাই। একটা গরুও বলে না কোনো, ঠিক আছে, মানে একবার গরু যে পোষ্য হয়ে যায় তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে যেখানে চড়তে যায় সেখান থেকে ঘুরে আবার ঠিক বাড়ি চলে আসতে পারে। সুতরাং আমরা মানুষ তো সেটা পারবো, পজিটিভ থেকে নেগেটিভে যদি যেতে পারি তাহলে নেগেটিভ থেকে নিশ্চয়ই পজিটিভ আসতে পারে। ব্যাস, তাই দুবার করে কোনো নিয়মই আমরা শিখবো না, যেগুলো ক্ষেত্রে মুখে বলে দিতে হবে সেগুলো আমি অবশ্যই বলে দেবো। এখানে দেখো আমি নিয়ম করে রেখেছি অনেকগুলো, কিন্তু আমাদের লাগবে না সবগুলো, আমি যেগুলো বলবো ঠিক সেগুলো বলবো। রুল নাম্বার 1 অবশ্যই করবো, আগে আলোচনা আমি করে নিই, যখন বলবো লেখো তখন লিখবো, চুপচাপ শুনে যাওয়া। বেশ, রুল নাম্বার 1-এ কি বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ অপোজিট, অর্থাৎ অপোজিট ও অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। ধরে নাও একটা বাক্য এখানে দেওয়া রেখেছি, রাম ইজ আ গুড বয়, রাম একজন ভালো ছেলে। এই বাক্যটা পরীক্ষায় দিয়েছে যে বাবা এটাকে নেগেটিভ করো, রাম ইজ আ গুড বয়, এর মধ্যে তো কোনো নাবোধক শব্দ নেই, ঠিক আছে। সুপ্রতিম এইদিকে মন দাও, খাতায় লিখবে পরে, রাম ইজ আ গুড বয়, এর মধ্যে কোনো নাবোধক শব্দ নেই, এটাকে আমাকে নাবোধক করতে হবে। নাবোধক করছি কি করে,
লিখেছি রাম ইজ নট আ ব্যাড বয়, রাম একটা খারাপ ছেলে নয়। করলাম কিভাবে তাহলে, পরিবর্তনগুলো কি কি হলো দেখি। সাবজেক্ট সাবজেক্টের জায়গাতেই রয়েছে, বিভাব বিভাবের জায়গাতেই রয়েছে, কিন্তু এসে গেছে একটা নট। আবার যদি লক্ষ্য করি এখানে ছিল গুড, কিন্তু এখানে এখন হয়ে গেছে ব্যাড। তাহলে দুটো চেঞ্জ এলো, একটা নট এলো, একটা গুডটার অপোজিট ওয়ার্ড এলো, দ্যাট ইজ ব্যাড। তাহলে আসল নিয়মটা কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস নট প্লাস অপোজিট অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে গুড, গুড তো একটা অ্যাডজেক্টিভ, ছেলেটা কেমন, ভালো। কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে গুড ছিল অ্যাডজেক্টিভ, তার অপোজিট করলাম ব্যাড, তাহলে অপোজিট অফ অ্যাডজেক্টিভ হলো, প্লাস এবার বাদ বাকি যে অংশগুলো পড়ে রয়েছে সেটা চটপট বসিয়ে। এইবার তাহলে দেখো আমি নিয়মটা কীরকমভাবে লিখে রেখেছি, এতটা তো পুরোটা লেখার প্রয়োজন নেই, যেটুকু লেখা হয় এতটুকু, ইউজ নট প্লাস অপোজিট অফ দ্য অ্যাডজেক্টিভ। এইটা হচ্ছে আমাদের নিয়ম, যেটা আমাদের বেসিক নিয়ম। ঠিক আছে, অ্যাডজেক্টিভটার উল্টো করে দিয়ে আগে একটা নট জুড়ে দিয়ে এইভাবে করা যায়। ওকে, বেশ, আশা করি এইটা আমরা বুঝতে পেরে। ওকে, এইবার আমরা যাচ্ছি আমাদের, যদিও এই পিডিএফটা 2 নম্বর রুলটা আমাদের লাগবে না, আমি বলে রেখেছি, শেষে আলোচনা করব আমি। এবার যে রুল নাম্বার 3, যেটা খুবই সহজ একটা নিয়ম, মোটামুটি আমরা সবাই জানিও, এটা ব্যবহার করেছি, কিন্তু আমরা দুই পর্যন্ত এইভাবে ভাগ করে বিভাজনটা করিনি। যেটা হচ্ছে প্রথম কেসটার ক্ষেত্রে বলা হচ্ছে অনলি এবং অ্যালোনের রুল বলা হচ্ছে একে। যদি অনলি অথবা অ্যালন থাকে এবং সেটা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, পিপল, তাহলে সিম্পলি ওই অনলিটা যে জায়গায় থাকছে শুধুমাত্র সেই জায়গাতেই আমরা নান বাট শব্দটাকে দিয়ে রিপ্লেস করে দেবো, অনলি তুলে দেবো, নান বাট বসিয়ে দেবো, বাদ বাকি দেয়ার উইল বি নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, জাস্ট অনলিটুকু উঠে যাবে, ওর বদলে নান বাট বসবে। ওকে, এবং এটা কিন্তু কখন, যখন নান বাটটা কোনো ব্যক্তিকে বোঝাবে। আবার এই নান বাট বলছি, সরি অনলিটা, এই অনলি কিন্তু কোনো জিনিসকেও বোঝাতে পারে, তাহলে তখন কি বসাবো, তখন নান বাট না বসিয়ে নাথিং বাট বসাবো, এইটুকুই ডিফারেন্স। ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট, অনলিটার বদলে বসবে। এইবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এখানে তাহলে অ্যালনটা কেন লিখলেন না, বস্তুর ক্ষেত্রে অ্যালন বসতে পারে না, ব্যক্তি একমাত্র একা থাকতে পারে, বস্তু নয়। ঠিক আছে, তো অ্যালনটা পিপলের ক্ষেত্রেই হয়, কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেনে অ্যালন নর্মালি থাকবে না, অনলি দিয়েই থাকবে। ঠিক আছে, বেশ, এবার দেখাই, আমি উদাহরণ দুটো নিয়ে আলোচনা করি। প্রথমে বলা হয়েছে অনলি দ্য গার্লস আর অ্যালাউড, শুধুমাত্র মেয়েরা এখানে অ্যালাউড। কি বসাচ্ছি দেখো, অনলিটা তুলে দিয়ে তার জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে নান বাট, আর দেখো কোনো চেঞ্জ হয়নি, নান বাট দ্য গার্লস আর অ্যালাউড। আবার একইভাবে অনলি ব্লু শার্টস হি উইয়ার্স, অথবা তোমার মনে প্রশ্ন তো স্যার অনলি তো প্রথমে না থেকে মাঝেও থাকতে পারে, সেটাই লিখছি, এই বাক্যটা কি লিখছি মাঝে দিয়ে। বেশ, আমি ধরে লিখলাম হি উইয়ার্স অনলি ব্লু শার্ট। ঠিক আছে, ব্লু শার্টস, সে শুধুমাত্র নীল জামা পরে, কিছুই না, এই অনলিটা যে জায়গায় রয়েছে জাস্ট ওই জায়গাতেই তুমি নাথিং বাট বসাবে, কারণ এখানে অনলিটা কাকে বোঝাচ্ছে, ব্লু শার্টকে বোঝাচ্ছে, এবং ব্লু শার্ট তো জিনিস, তাহলে তখন উত্তরটা কি লিখবো, হি উইয়ার্স নাথিং বাট ব্লু শার্টস। আমি তো জাস্ট বলে দিয়েছি যে যেখানটা অনলি থাকবে তার জায়গায় এইটুকু বসাবো, ব্লু শার্টস, ব্যাস, দ্যাটস এনাফ, কোনো ঝামেলা নাই, ঝক্কি নাই। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে লিখে ফেলবো, এবং যখন লিখবো তখন এই উদাহরণটাও যেন অবশ্যই লিখবো। ঠিক আছে, ওয়েট, এবার আমরা আসবো আমাদের রুল নাম্বার 3-তে, মানে এখানে রুল নাম্বার 4 লেখা রয়েছে। এই নিয়মটার সঙ্গেও আমরা আগে থেকে অবগত, আবার একবার পুরোপুরি গুছিয়ে আমি তোমাদের জন্য করে রেখে দিয়েছি। ঠিক আছে, কি বলেছে, অ্যাজ সুন অ্যাজ দেওয়া বাক্যগুলোকে যদি দেওয়া থাকে তাহলে সেইগুলোকে কিভাবে আমরা সমাধান করব বা নেগেটিভ করব, মাথায় রেখে দেবো। অ্যাজ সুন অ্যাজ দেওয়া বাক্য মানি সেই বাক্যটাকে অলওয়েজ কখনো কখনো ডাইরেক্টলি বলিয়ে দেয়, ইউজ নো সুনার দেন, আবার কখনো কখনো বলে যে নেগেটিভ করো, যাই বলুক উত্তর আমাদের একটাই। দেখো আমি দুটোভাবে করা যায় বলে দিয়েছি, একটা স্ট্রাকচার এ এবং স্ট্রাকচার বি দেখিয়ে দিয়েছি। আমরা মোস্ট অফ দ্য কেসে স্ট্রাকচার এটা কি ফলো করবো, কারণ এটা দিয়ে আমরা ইউজুয়ালি অভ্যস্ত থাকি। চলো কীভাবে করতে হয়, আগে উদাহরণে চলে আসি ডাইরেক্ট। দেখো এখানে রয়েছে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, তারপর একটা কমা থাকবে,
হি ফ্লিড অ্যাওয়ে, যেই না সে পুলিশকে দেখলো সে ফ্লিড মানে অ্যাকচুয়ালি দৌড়ে পালিয়ে গেল। কি করব, নর্মাল ইউজ অ্যাজ সুন অ্যাজের জায়গায় বসিয়ে দেবো ডাইরেক্টলি নো সুনার হ্যাড। হ্যাঁ, একদম এইখান পর্যন্ত মনে রাখবে, অ্যাজ সুন অ্যাজ যেখানে থাকবে ডাইরেক্টলি ওর বদলে বসে যাবে নো সুনার হ্যাড। তারপরে কি আসবে, যে সাবজেক্ট ছিল, কি সাবজেক্ট, হি, দেখো এখানে বসিয়ে দিলাম হি। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা তো হ্যাড বসিয়েছি, হ্যাড তো পারফেক্ট টেন্স, আমরা পারফেক্ট টেন্সের নিয়ম কি জানি, হ্যাডের পর অলওয়েজ V3 হয়, সুতরাং এখানেও তার ব্যতিক্রম হবে না। তাহলে দেখো সিন হয়ে গেছে, ভাবটা ছিল স, সি স সিন, V3 ফর্ম সিন হয়, বসিয়ে দিলাম তারপরে V3 ফর্মটাকে। তারপরে আবার আমাদের যে অংশটা রয়েছে দা পুলিশ, দেখো সেটা বসিয়ে দিলাম এখানে দা পুলিশ। এইবার এইখানে কমাটা দিতেও পারো নাও দিতে পারো, না দেওয়াটাই বেটার, ঠিক আছে, এখানে কমাটা হবে না, বাদ দাও, এটা পড়বে না। হ্যাঁ, পুলিশ লিখবে, এই যে কোশ্চেনে আমাদের যেটা কমা ছিল, এইখানে পুলিশের একটা কমা ছিল, তো মনে রাখবে ওই কমাটার জায়গায় বসবে দেন। এই শব্দটা ভালো করে লক্ষ্য করো, THAN, অনেকে এটা ভুল করে THEN করে দেয়। অনেকে মনে হয় যে যেই না সে পুলিশকে দেখলো সেই সে দৌড়ে পালিয়ে গেল, তাহলে তো স্যার দেন হতে হয়, তারপর সে দৌড়ে পালিয়ে গেল তারপর বোঝাতে হয়, কিন্তু না, ব্যাপারটা দেন নয়, ব্যাপারটা দেনই হবে। কেন হবে সেটাও বলছি, আগে দেখে নাও। ওই কমাটা যেটা ছিল, কমাটার জায়গায় বসাবো দেন, বসিয়ে দিলাম। তারপর আবারও একবার কিন্তু আর একটা হি লিখতে হচ্ছে। হিটা কেন লিখছি, এখানে যেহেতু আমাদের হি ছিল তাই। এখন এই জায়গায় ধরো অ্যাজ সুন অ্যাজ রাম রইলো, হ্যাঁ, হি এর জায়গায় রইলো রাম, তাহলে তখন কি স্যার এখানে লিখবো দেন রাম ফ্লিড অ্যাওয়ে, না, তখন হি লিখবো। এই জায়গাটা অর্থাৎ দ্বিতীয়বার যে সাবজেক্টটা ব্যবহার করছি, এই জায়গাটা প্রোনাউনটা ইউজ হবে। রাম যদি ছেলে হয় হি, রামের জায়গায় যদি সীতা হতো তাহলে সি লিখতাম, ঠিক আছে, যেমন জেন্ডার হবে সেই অনুযায়ী প্রোনাউন ইউজ করবো দ্বিতীয়বার, দিয়ে তারপর বাদ বাকি যেটা পড়ে থাকে বাক্যের সেটাকে লিখে দিলাম। এবার আমি কেন বললাম যে এই জায়গায় দেন নয় দেন হবে, যদি একটু চোখটা খুলে দেখি তাহলে কারণটা বুঝতে পারবো। এইখানে লক্ষ্য করো শব্দটা কি ছিল, SOONER, সুন, তার কম্প্যারেটিভ ফর্ম ইউজ করা হয়েছে সুনার, আর কম্প্যারেটিভ ফর্মে দেন ইউজ হয় না, দুইয়ের মধ্যে তুলনা হলে দেন ইউজ হয়, তো তাহলে ওটা দেন নয় দেন হবে। এবার বোঝা গেল যুক্তিটা, মানে ওই জায়গায় যেন ভুলটা যাতে না হয়, অনেকে দেন করে ফেলে। তাহলে নিয়মটার দিকে তাকিয়ে দেখো, নো সুনার হ্যাড ইউজ হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর পাস্ট পার্টিসিপেল বসবে, তারপর দেন বসবে, তারপর আবার একবার প্রোনাউন দিয়ে সাবজেক্টটা বসবে, যে হি বসছে সেটা দিয়ে, তারপর যা আছে তাই। এইবার আমি সঙ্গে স্ট্রাকচার বিতে আর একটা নিয়ম দেখিয়েছি, সেটাও দেখি। স্ট্রাকচার বি নিয়মটা এবং স্ট্রাকচারের নিয়মটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে তা না। প্রথমটায় আমরা হ্যাড লিখছিলাম, এই জায়গায় ডিট করেছি, ডিট দিয়েও করা যায়, ঠিক আছে, কিন্তু ওখানে হ্যাড ছিল বলে V3 করছিলাম, তো কিন্তু মাথায় রাখবো যখন ডিট করব তখন সব সময় ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ হবে, V1, এইটুকুই তফাৎ, বাদ বাকি সব একই। তাহলে উত্তরটা কি হচ্ছে দেখো, নো সুনার ডিট, এখানেও হি ছিল এখানেও হি, এইবার এখানে সিন করছিলাম V3, কিন্তু এখন আমরা করব সি V1, কারণ ডু ভার্ব থাকলে অলওয়েজ V1 ইউজ হয়। আর একবার মনে করিয়ে দিই, তিনটে জিনিসকে মনে রাখবো, সেটা হচ্ছে কি মোডালস, ডু ভার্ব এবং TO2, এরা তিনজনা যেখানে থাকবে এদের পর অলওয়েজ যে ভার্বটা প্রথম বসবে সেটা 1 নম্বর ফর্মে হবে, প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে এখানে তো ডু ভার্ব ইউজ করেছি, সেই কারণে এখানে অবভিয়াসলি আমার ভার্বটাকে 1 নম্বর ফর্মেই রাখতে হচ্ছে, আর বাদ বাকি তারপর যা ছিল তাই, আগেরটারও যা নিয়ম এটারও তাই। ওকে, বেশ, এবার বেশ এর পরের নিয়মটা বলি। এর পরের যে নিয়ম আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হ্যাঁ খুব যে পরীক্ষায় দেয় তা নয়, কিন্তু ইন্টারেস্টিং। এটাকে শুধুমাত্র যেটা দেখতে পাচ্ছি সেটা ছাড়াও আরেক রকমভাবে পরীক্ষায় দিতে পারে, সেটাকে নিয়েও আমি আলোচনা করে দিচ্ছি। বেশ, চলো 1 মিনিট দাঁড়াও, এটা একটু আমরা ডিলিট করে নিই। এর পরের নিয়মটা বলা হচ্ছে মাস্টের নিয়ম, মাস্ট অথবা হ্যাভ টু, নর্মালি মাস্ট দিয়েই থাকে বাক্যটা, ঠিক আছে। যখন মাস্ট দিয়ে একটা বাক্য থাকে সেই বাক্যটা পজিটিভে থাকে, এটা মাথায় থাকবে, এবং পরীক্ষা আমাকে বলবে যে মেক ইট নেগেটিভ, তখন আমরা দুটো উপায়ে করতে পারি। ফার্স্ট ওয়ান ক্যান নট বাট, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ক্যান নট হেল্প। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? যখন আমরা ক্যান নট বাট ইউজ করবো, অবভিয়াসলি মাস্টের বদলে মাস্ট যে জায়গায় থাকবে তাকে তুলে দেবো, মাস্টটাকে তার জায়গায় বসাবো ক্যান নট বাট। ক্যান নট বাট বসা মাত্রই
ভার্ব কিন্তু অলওয়েজ 1 নম্বর ফর্মে থাকবে, হ্যাঁ, এটা সবসময় প্রেজেন্টে, অর্থাৎ V1 হতে হবে ক্যান নট বাট হলে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যখন ক্যান নট হেল্প ইউজ করব, হ্যাঁ, আমি মাস্ট দেওয়া বাক্যকে ক্যান নট বাট দিয়েও করতে পারি, ক্যান নট হেল্প দিয়েও করতে পারি, যে কোনো একটা। যদি ক্যান নট হেল্প দিয়ে করি তখন কিন্তু ভার্বটা আইএনজি হবে। তাহলে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্পের মধ্যে তফাৎটা কোথায়? ক্যান নট বাটেতে ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ হয়, আর ক্যান নট হেল্পে ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়। খুব সাধারণ কথা, খুব সহজ কথা, কিন্তু পরীক্ষা আমাকে এরকম দেয় না। মোস্ট অফ দ্য কেসে পরীক্ষায় কি বলে দেয়, এই ধরো এই বাক্যটা দিয়ে দেয়, ধরো বললো ইউ ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, যে বাক্যটা রয়েছে আর কি আমাকে, ঠিক আছে, এই বাক্যটা দিয়ে দেবে, দিয়ে বলবে ইউজ হেল্প, হেল্প প্রয়োগ করো, এইভাবে দেবে আমাকে পরীক্ষায়। কিছুই না, সিম্পল বিষয়, যেখানে বাট আছে সেই বাটটার জায়গায় হেল্প লিখবো শুধু, ইউ ক্যান নট হেল্প। এবং অবভিয়াসলি কি বলেছিলাম, যদি হেল্প করি ভার্বটাকে আইএনজি হতে হবে, এখানে ডু ছিল, ডুটাকে ডুইং করে দেবো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, ডুইং দ্য ওয়ার্ক। ওকে, আবার সেম কেস প্রযোজ্য, পরীক্ষায় আমাকে এইটা দিয়ে দিল ইউ ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, দিয়ে বললো ইউজ বাট, বাট প্রয়োগ করো, তখন সিম্পল ব্যাপার, হেল্পটাকে তুলে দিয়ে তার জায়গায় বাট লিখবো, আর ডুইংটাকে পাল্টে শুধু ডু করে নেবো। এই তো সিম্পল একটা বিষয়, ঠিক আছে। তাহলে পরীক্ষা আমাকে কীভাবে ইনস্ট্রাকশন দিতে পারে, বলতে পারে ইউজ হেল্প, অথবা বলতে পারে ইউজ বাট, আবার কখনো কখনো বলতে পারে অমিট বাট, বাট তুলে দাও। যদি বলে বাট তুলে দাও তার মানে সে একই জিনিস, হেল্পের প্রয়োগ করতে বলছে। আবার যদি বলে অমিট হেল্প, হেল্পটাকে তুলে দাও, তার মানে তোমাকে বুঝতে হবে বাট প্রয়োগ করতে দিচ্ছে, ঠিক আছে। মোট কথা, যখনই তুমি এরকম বাক্য দেখতে হবে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প দ্বারা, তখন এদের মধ্যেই ইন্টারচেঞ্জ হবে, যাই ইনস্ট্রাকশন দিক। যদি বাট দেওয়া বাক্য দেখতে পাও তাহলে তোমাকে বুঝতে হবে যদি বাক্যটাকে পজিটিভ করতে বলে মাস দিয়ে করব, আর যদি বলে দেয় হেল্প প্রয়োগ করো তো হেল্পের নিয়ম তো শিখলাম। একটা জিনিস আবারও আবার রিভাইজ করে দিচ্ছি, মাস্ট এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, কিন্তু লক্ষ্য করবে আমি ক্যান নট বাট ইউজ করি বা যাই ইউজ করি এরা দুজনেই কিন্তু নেগেটিভ, কারণ দুটোতেই নট আছে, ঠিক আছে, দুটোতেই ক্যান নট বাট আর ক্যান নট হেল্প, এরা দুজনে নেগেটিভই আছে, ঠিক আছে। তো ইন্টারচেঞ্জ করতে দেয়, আমরা যখন প্র্যাকটিস করবো তখন এগুলো পাবো, সেখানে গিয়ে আমাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে যে কী বলছে কি না বলছে। বেসিক যে জিনিসটা বললাম সেটা খেয়াল রেখে দাও, মাস থাকলে আমরা হয় ক্যান নট বাট দিয়ে করতে পারি অথবা ক্যান নট হেল্প দিয়েও করতে পারি। বাট দিয়ে করলে ভার্বটা 1 নম্বর ফর্মেই বসবে প্রেজেন্ট টেন্সে, যদি হেল্প দিয়ে করি তাহলে আইএনজি যুক্ত হয়ে যাবে ভার্বটার সঙ্গে, ব্যাস, এটা হচ্ছে বেসিক ধারণা। কখনো কখনো বলে ইউজ হেল্প অথবা ইউজ বাট, এইভাবেও কোশ্চেন দিতে পারে। তোমাদের অত কিছু লিখতে হবে না, তোমাদের যেটা লেখা রয়েছে আমরা সেটাকেই নোট ডাউন করব। চলো তাহলে এইবার আমরা এই যে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, সেই নিয়মগুলোর শেষ নিয়মে এসে পৌঁছে গেছি। যদিও এখানে আমি শেষ নিয়ম দেখাচ্ছি, হ্যাঁ, এই নিয়মটাও আমাদের কোনো কাজে লাগবে না। ওকে, আমি এই নিয়মটা করব না, কারণ এই নিয়মটা আমি যখন অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করব তখন শিখিয়ে দেবো, তাই এটাকে এখানে করব না। আমি তোমাদের বদলে আর একটা অন্য নিয়ম দেখিয়ে রাখছি, যেটা তোমরা একটু বুঝবে ভালো করে। এগুলো স্পেশাল কেসে দেখা যায়, যেমন ধরো বললাম, একটা উদাহরণ বললাম, ধরো দেয়ার ইজ নো স্মোক, সরি আমি তো উত্তরটাই লিখে দিচ্ছিলাম, কোশ্চেনটা লিখি, ধরো বললাম এভরি স্মোক নয়, এভরি স্মোক হ্যাজ ফায়ার, অর্থাৎ প্রত্যেক ধোঁয়ারই আগুন থাকে, এই ধরনের বাক্যগুলোকে দেয় নেগেটিভ করতে, ঠিক আছে। তাহলে তখন আমরা করবো কী হবে, এই একটা পার্টিকুলার যদি শুধু এভরি দিয়ে থেকে থাকে, শুধু এভরি, অনলি এভরি, এই এভরিবডি বা এভরি ওয়ান নয়, হ্যাঁ, শুধু এভরি দিয়ে যদি থেকে থাকে তখন কী করবো, এখানেই লেখা আছে, এই 3 নম্বরই লিখে দেওয়া আছে, এভরি স্মোক হ্যাজ ফায়ার। শুধু এভরি দিয়ে থাকলে আমাদের খেয়াল রাখতে হবে, নিয়মটা হচ্ছে এইভাবে, দেয়ার ইজ নো, এইটুকু লিখবো পুরোটা, তারপরে লিখবো সাবজেক্টটা, ওকে, প্রথম সাবজেক্টটা দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্টটা, তারপরে উইদাউট,
এখানে যেটা করা আছে সেটা করছি না আমরা, উইদাউট, তারপরে আবার সেকেন্ড সাবজেক্টটা। ওকে, এবার লক্ষ্য করো, দেয়ার ইজ নো, প্রথম সাবজেক্ট কী ছিল আমাদের, স্মোক, এখানে লিখে দিলাম। উইদাউট সেকেন্ড সাবজেক্ট কী ছিল, ফায়ার। তাহলে উত্তরটা হলো দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। সেখানে এমন কোনো ধোঁয়া নাই যেটা আগুন ছাড়া সৃষ্টি হতে পারে, কারণ আগুন না হলে ধোঁয়া করতে হবে। একইভাবে একটা উদাহরণ ধরো বললাম, এভরি রোজ হ্যাজ থ্রন, প্রত্যেক গোলাপেরই কাঁটা থাকে। তাহলে উত্তর কী হবে, দেয়ার ইজ নো, প্রথম সাবজেক্ট কি, রোজ, উইদাউট সেকেন্ড সাবজেক্ট কি, থ্রন। তাহলে দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রন। ঠিক আছে, তাহলে তোমরা মাথায় হেডিংটা কি করবে, ওই এভরি দিয়ে, শুধু এভরি বলে লিখবে, হ্যাঁ। এবং রুল কোনটা, এই যে এটা RULE, রুল হচ্ছে কি এইটা, দেয়ার ইজ নো দিয়ে এটা লিখবে ফার্স্ট সাবজেক্ট, ড্যাশের মতো দাও একটা, দিয়ে ড্যাশে লেখো ফার্স্ট সাবজেক্ট, উইদাউট লেখো, দিয়ে আবার একটা ড্যাশ দাও, দিয়ে সেকেন্ড সাবজেক্ট, দিয়ে তারপরে এই দুটো উদাহরণ লিখে নাও, এভরি স্মোক হ্যাজ ফায়ার আর এভরি রোজ হ্যাজ থ্রন। দুটোরই উত্তর লিখবে, আমি কিন্তু উত্তর লিখে দিইনি, উত্তর নিজেরাই লিখবে। বেশ, তাহলে আজকে প্রথম যে পার্টটা আমরা পড়বো দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। বাংলায় যারে কয় বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে যাব। ঠিক আছে, এই যেমন ধরো আমরা চা খাবো, এর হচ্ছে বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, এবং এটাই এখন যদি করোনাকালে কাকু বলে তাহলে হবে আমরা কি চা খাবো না। ঠিক আছে, তাহলে এটাই হলো প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা চা খাবো আর আমরা কি চা খাবো না, দুটো বাক্য জিনিসটা একই চা হলো, কিন্তু লক্ষ্য করো দুটোর মধ্যে সামান্য একটু তফাৎ হলো। প্রথমবার যখন কাকু বলছে যে আমরা আমরা চা খাবো, এই বাক্যটা হ্যাঁ বোধক ছিল, কিন্তু এই হ্যাঁ বোধক বাক্যটাই যখন প্রশ্ন করে বলা হলো, তখন দেখো প্রশ্নে কি এলো, আমরা কি চা খাবো না। তাহলে যখন তুমি চাইছো খেতে তখন হ্যাঁ বোধক বললে, আর যখন তুমি ওটা কি প্রশ্নের আকারে বললে তখন না বোধক হিসেবে বলে দিলে। তাহলে বেসিক যেটা নিয়ম, যেটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে আমাদের, যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এরা সবসময় একে অপরের বিপরীত হবে। অর্থাৎ তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি পজিটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স পজিটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য এবং প্রশ্নমূলক বাক্য এরা একে অপরের সব সময় সম্পূর্ণ বিপরীত অক্ষে ঘুরতে থাকে। এই কথাটাকে কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এরপরে আমরা এবার নিয়মে আসবো। ঠিক আছে, এইবার আমরা নর্মালি 3 ধরনের বাক্য দেখতে পাই। ঠিক আছে, প্রথম ধরনের বাক্য যেখানে বিভাব থাকে, অক্সিলারি ভাব থাকে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ যেগুলো হয়। দ্বিতীয় এক ধরনের বাক্য যেখানে এসব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারগুলো থাকে না, কিন্তু মোডালস থাকে, মানে ওই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল যেগুলো হয় মোডালসগুলো, ওগুলো থাকে। তৃতীয় আরেক ধরনের বাক্য দেখা যায় যেগুলোর মধ্যে না থাকে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলো না থাকে মোডালস, কোনোটাই থাকে না, অর্থাৎ বিভাব কিংবা মোডালস কোনোটাই থাকে না। এই 3টে টাইপের বাক্য আমরা দেখতে পাবো অ্যাসার্টিভ সেন্টেন্স, যাদেরকে আমাদের ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক করতে দেবে। 3টের জন্য 3 রকম নিয়ম। 3 রকম নিয়ম বলতে পারে বিশাল কিছু মারাত্মক কিছু নিয়ম তা নয়, সামান্য 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 করে একটু করে ডিফারেন্স। দেখে নেওয়া যাক এবার কি নিয়ম কি আছে। প্রথমেই দেখো যেটা আমরা নিয়েছি, সেখানে আমরা আলোচনা করেছি যে যদি অক্সিলারি ভার্ব থাকে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব এবং মোডালস থাকে, তখন কিভাবে করব। ওকে, আর না থাকলে তো আছি। যদি অক্সিলারি ভার্ব থাকে, যেমন ধরে দিয়েছে হি ইজ আ গুড বয়, এই বাক্যটাকে আমাকে প্রশ্ন করতে দিয়েছে। প্রশ্ন করব কিভাবে, অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো, সবার প্রথম। ঠিক আছে, দেখো এখানে করেছি, দেখো ইজ, তারপরেই কে আসবে, সাবজেক্টটা, সাবজেক্টটা এবার সেকেন্ড পজিশনে চলে আসবে। এবার দেখো সেকেন্ড পজিশনে চলে এসেছে হি, ইজ হি। এবার লক্ষ্য করো আমার যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল সেটা ছিল পজিটিভ, তাই নয় কি, অর্থাৎ এর মধ্যে না বোধক শব্দ নাই, সবটা হ্যাঁ বোধক, হি ইজ আ গুড বয়, সে ভালো ছেলে। কিন্তু প্রশ্ন যখন করব তখন কিন্তু আমাকে না বোধক করতেই হবে আমরা জানি, কারণ এটা হ্যাঁ বোধকে আছে। সেজন্য তাকে বসে গেল ইজ হি নট আ গুড বয়, বাদ বাকি যেটা পড়ে রইল। তাহলে স্ট্রাকচার কি হলো, যদি বিভাব থাকে,
বি ভার্ব ফার্স্ট, তাহলে প্রথমে এলো বি ভার্ব, দেন সাবজেক্ট, দেন নট। নটটা অপশনাল, কারণ এটা যদি পজিটিভ হয় তাহলে এখানে নট হবে, আর এটা নিজেই যদি নেগেটিভ থাকতো তাহলে এখানে নট হতো না। তারপর বাদ বাকি বাক্যের যেটুকু অংশ পড়ে রয়েছে সেটা। একই নিয়ম মোডালসের ক্ষেত্র। মোডালসের ক্ষেত্রে তো বি ভার্ব থাকবে না, তখন এই বি ভার্বটার জায়গায় প্রথমে মোডালস বসবে, প্রথমে বসবে মোডালস। ধরো আমি এখানে উদাহরণ দেয়া নাই, আমি উদাহরণ দিচ্ছি। ধরো শেষের দিকে দেওয়া যায়। এই যে ধরো এখানে একটা উদাহরণ নিচ্ছি যে হি ক্যান ডু দিস। এই বাক্যটা আমাকে অ্যাসার্টিভে আছে এবং পরীক্ষা আমাকে দিয়েছে যে বাবা হয় এটা নেগেটিভ করো অথবা ইন্ট্রোগেটিভ করো, যাই করতে বলুক দুটোই একই উত্তর হবে, কারণ বাক্যটা পজিটিভে আছে। প্রশ্ন করলেই অটোমেটিক্যালি নেগেটিভ হওয়ার কথা, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করব, তখন ক্যানটাকে প্রথমে নেবো, তারপরে সাবজেক্ট হি, ক্যান হি। এবার দেখো এটা কি ঠিক রইলো? এখনও ঠিক নাই, কারণ বাক্যটা পজিটিভে ছিল, নেগেটিভ দরকার ছিল। তাহলে মোডালসের পরই নটটা আনতে হবে। ক্যান নট হি ডু দিস, সে কি এটা করতে পারবে না? কারণ প্রশ্ন ছিল পজিটিভে, এটা ছিল আমার পজিটিভ, উত্তর সময় আমাকে নেগেটিভ করতেই হবে। তাহলে মোডালসের পর বসিয়ে দিচ্ছি নটটা, ঠিক আছে? আবার ওখানে যেমন লিখছিলাম, ধরো রাম ইজ আ গুড বয়, ঠিক আছে, রাম একটা ভালো ছেলে। এটা যেমন প্রশ্ন করব, ইজ নট রাম করতে পারি, হ্যাঁ, ইজ নট রাম, ইজ বসালাম, তারপরই নট নিয়ে চলে এলাম কারণ এটা পজিটিভে ছিল। ইজ নট রাম আ গুড বয়, রাম কি একটা ভালো ছেলে নয়? তাহলে একটা জিনিস কি বুঝলে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে দেয়, চোখ বুঝে সেই বাক্যটাকে প্রশ্ন করে দাও, অটোমেটিকলি নেগেটিভ হয়ে যাবে। যখন তোমার মাথায় কিছুই আসবে না, তখন এইটা হলো সব থেকে সহজ উপায়। এখন কোনো বাক্যকে নেগেটিভ করতে দিলে তার মানে নিশ্চয়ই বাক্যটা নিজে পজিটিভে থাকবেই থাকবে, তাহলে তাকে যদি প্রশ্ন করি অটোমেটিকলি নেগেটিভ হবে। তাহলে প্রশ্নও হয়ে গেল, আবার নেগেটিভও হয়ে গেল। এটা গেল বেসিক নিয়ম দুটো, একটা যদি বিভাব থাকে আর একটা যদি মোডালস থাকে, দুটোই অলমোস্ট একই। বিভাব থাকলে বিভাবকে প্রথমে, মোডালস থাকলে মোডালসকে প্রথমে। এবং পজিটিভ নেগেটিভের ব্যাপারটা তো প্রথমেই বলে দিয়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স একেবারে চরম শত্রু, এই জন্য মাথায় থাকে। এইবার আসছি যদি কোনোটাই না থাকে, না মোডালস না বিভাব, তখন আমাদের তো একজনই আছে, সবার ধর নীলমণি, ডু ভাব, ঠিক আছে? ডু ভার্বের তিনটে ফর্ম বসতে পারে, ডু, ডাজ, ডিড। কখন কোন ফর্ম বসবে কিচ্ছু দেখতে হবে না। যদি দেখো সেটা সিম্পলি প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ডু ফর্ম, আর যদি দেখো ভাবটার সঙ্গে এস বা ইএস জুড়ে রয়েছে তাহলে ডাজ ফর্ম, আর যদি দেখো ভাবটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে ডিড ফর্ম, ঠিক আছে? প্রেজেন্টে থাকলে ডু, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকলে তখন করব আমরা ডাজ, আর যদি পাস্ট টেন্সে থাকে ভার্বটা তাহলে ডিড। যেমন ধরো পরে একটা উদাহরণ লক্ষ্য করো, হি কিল্ড দ্য স্নেক। এই বাক্যে লক্ষ্য করো কোনো বিভাব নাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ কিচ্ছু নেই, প্লাস কোনো মোডালসও নাই, ক্যান, কুড, ফুড কিচ্ছু নেই। এবার ভাবটার দিকে লক্ষ্য করো, কিল্ড, এটা আছে পাস্ট টেন্সে, তার মানে বুঝে গেলাম একে যখন প্রশ্ন করব আমাকে ডিড নিতে হবে। বেশ, প্রথমেই বসিয়ে দিলাম ডিড, তারপরে সাবজেক্টকে বসাচ্ছি, সাবজেক্ট। বাক্যটা ছিল দেখো পজিটিভ, হি কিল্ড দ্য স্নেক, সে সাপটিকে মেরেছে, এখানে কোনো নাবোধক শব্দ নেই, তাহলে প্রশ্ন করার সময় আমাকে নাবোধক শব্দ নিতে হলো। ডিড হি নট, তারপরে বাদ বাকি যেটা আছে, কিল দ্য স্নেক, সে কি সাপটাকে মারেনি? উত্তর কি হলো, যে হ্যাঁ সে সাপটাকে মেরেছে, হি কিল দ্য স্নেক। ওকে, তাহলে তিনটে বেসিক জায়গা পেলাম, বিভার্ভ, মোডালস অ্যান্ড উইদাউট বিভার্ভ অ্যান্ড মোডালস। তাহলে তিনটে জায়গা আরেকবার বলছি, জাস্ট রিভাইজ করে নিই চলো। বিভার্ভ যখন থাকছে বিভার্ভটাকে প্রথমে বসিয়ে দেবো, তারপরে সাবজেক্টটাকে লিখবো, এবং আমাদের প্রশ্নটা যদি পজিটিভ থাকে উত্তরে একটা নট যোগ করে নেব কোশ্চেন করার সময়, হয়ে গেল। একইভাবে মোডালস যদি দেওয়া থাকে মোডালসকে প্রথমে লিখব এবং তারপরে সাবজেক্টকে লিখব। আবার যদি প্রশ্নটা পজিটিভ হয় তাহলে মোডালস দিয়ে কোশ্চেন করার সময় একটা নট জুড়ে নেব, কারণ আমাদের উত্তরটাকে নেগেটিভ আসতে হবে। এইবার যদি মোডালসও না থাকে বিভাবও না থাকে তখন ডু ভাব দিয়ে করব, এবং আমরা বলেছি ডু ভার্বে তিনটে ফর্ম ইউজ করতে পারি, ডু, ডিড, ডাজ। শুধু ডুটা ব্যবহার করব যখন শুধু প্রেজেন্ট টেন্সে থাকবে, ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি উদাহরণ। আর ডাজ ব্যবহার করব যদি ভার্বের সঙ্গে এস বাই এস জুড়ে থাকে, আর ডিড ব্যবহার করব যদি ভার্বটা পাস্ট টেন্সে হয়। আচ্ছা, এখানে তো পাস্ট টেন্সের উদাহরণ দেখলাম, প্রেজেন্ট টেন্সের উদাহরণ নিই। বেশ, দাঁড়া 1 মিনিট, এটা মুছে নিই, তারপর দেখছি আমরা। এখানে যদি প্রেজেন্ট টেন্সের উদাহরণ নিই দুটো,
বেশ, আমি ধরো বললাম ওই হি কিল ছিল তো ওটাই প্রেজেন্ট টেন্সে করছি, হি কিলস দ্য স্নেক, সে সাপটিকে হত্যা করেছে। এবার দেখো অটোমেটিক্যালি বুঝে যাচ্ছে এর মধ্যে কোনো বি ভাব নেই, তো ডু ভাব তো প্রয়োগ হবে। আবার এখানে লক্ষ্য করো ভার্বের সঙ্গে এস জুড়ে আছে, তার মানে এখানে কি প্রয়োগ হবে, ডাজ। এটাই দেখালাম, মিটে গেল। তারপরে সাবজেক্ট কি ছিল, হি, বসিয়ে দিলাম। লক্ষ্য করি এই বাক্যটা আমার পজিটিভ ছিল, কোনো নাবোধক শব্দ নাই, তাহলে একবার নাবোধক শব্দ নিতে হবে, ঠিক আছে। ডাজ হি নট বা ডাজ নট হিও করতে পারো, ঠিক আছে। ডাজ হি নট কিল দ্য স্নেক, সে কি সাপটিকে হত্যা করেনি। অথবা কেউ যদি ডাজের পরও নট দিতে চায় তাতেও হবে, প্রবলেম নেই। আবার একটা নেওয়া যাক, ওই বাক্যটা কি দেখো, সাবজেক্টটা পাল্টে দিচ্ছি, দে কিল দ্য স্নেক, তারা সাপ হত্যা করেছে। এখানে দেখো শুধু কিল বসেছে, না এস ইএস কিচ্ছু নাই। আবার এটা প্রেজেন্ট টেন্সই আছে, পাস্ট টেন্স হলে কিল্ড হতো, তাহলে এখন কি বসবে এর জন্য, শুধু ডু, ঠিক আছে। তাহলে ডু নট দেই করলাম, বা ডু দে নট করলেও হয়, ডু নট দে বা ডু দে নট করলেও হবে, কিল দ্য স্নেক, তারা কি সাপটিকে হত্যা করেনি, ব্যাস এই সিম্পল ব্যাপার। আমি ভার্বটার দিকে তাকিয়ে দেখলেই বুঝে যাবো কি বসবে, ডু বসবে নাকি ডিড বসবে নাকি ডাজ বসবে। আশা করি এইটুকু বিষয় আমাদের কাছে পরিষ্কার। বেশ, চলো তাহলে পরের পয়েন্টে আমাদের কি আলোচনা করা হয়েছে, প্রশ্নের একটা পার্ট গেল। দ্বিতীয় পয়েন্ট বলেছি আমরা ইউনিভার্সাল সাবজেক্ট। ইউনিভার্সাল সাবজেক্টের দুটো পার্ট হয়, একটাতে এভরিবডি, এভরিওয়ান, এই সব দিয়ে থাকবে, ওকে। আর একটাতে থাকবে নোবডি, নো ওয়ান, নান। এভরিবডি, এভরিওয়ান এটা হচ্ছে পজিটিভ, ওকে, এরা হচ্ছে পজিটিভ। আর নোবডি, নান এরা হচ্ছে কি নেগেটিভ, এটা তো আমরা সবাই জানি। এখন আমার কোনো বাক্য রয়েছে, দেখো এই উদাহরণটা লক্ষ্য করো, এভরিওয়ান হ্যাজ হার্ড অফ নেতাজি, সবাই নেতাজির কথা শুনেছে। এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ দেওয়া বাক্য। আমি জাস্ট মুখে বলে দিলাম সবাই নেতাজির কথা শুনেছে, উক্তি একটা। এখন একে প্রশ্ন করতে দিল, করবো কি দিয়ে, এই এভরিবডি বা এভরিওয়ান যা আছে তার জায়গায় বসিয়ে দাও হু, ওকে। এবং তারপরে যে বিভাবটা রয়েছে সেটা লেখো, যদি বিভাব না থাকে তখন কি বসবে সেটাও আমি দেখাচ্ছি। এখানে যেহেতু হ্যাজ রয়েছে তাই বসিয়ে দিলাম হ্যাজ, হু হ্যাজ। এবার বাক্যটা তোমার পজিটিভে ছিল, এভরিওয়ান এভরিবডি তো পজিটিভ সেন্টেন্স, তাহলে তার জন্য আমরা বসালাম নট, তারপর বাদ বাকি যা আছে বসিয়ে দাও। হু হ্যাজ নট হার্ড অফ নেতাজি, তাহলে নিয়মটা কি হলো, এভরিবডি এভরিওয়ান থাকলে তোমাকে বসাতে হয় ওই এভরিবডি এভরিওয়ানের জায়গায় হু, এবং তারপর তোমাকে একটা নেগেটিভ ভাব বসাতে হয়। নেগেটিভ ভাব মানে নট প্লাস ভার্ব, আমরা তো এখানে করছি নট প্লাস হার্ড। তাহলে এইগুলো কিন্তু ভীষণ সোজা, এগুলো খুব পাবে পরীক্ষায়। এভরিওয়ান হ্যাজ হার্ড অফ নেতাজি, কোশ্চেন করবো হু হ্যাজ নট হার্ড অফ নেতাজি, কে না নেতাজির কথা শুনেছে, ব্যাস। একইভাবে দেখো দ্বিতীয় বাক্যটায় আমার কিন্তু কোনো বিভাব ছিল না, আগেরটা নয় হ্যাজ দেওয়া ছিল, কিন্তু এই বাক্যটায় দেখো কোনো বিভাবই নাই, তাহলে তখন কি করব, একই নিয়ম, একটা গীতে শিখে এলাম, যদি বিভাব না থাকে ডু ভাব প্রয়োগ করতে হয়, তাই করব। এভরিবডির জায়গায় কি বসিয়ে দিলাম, হু। এবার এখানে কি ছিল দেখো, ভার্বের সঙ্গে এস, ওয়ান্স ছিল তো, তাহলে এখানেও নিশ্চয়ই এস যোগ হবে, ডু ভার্বটার বসিয়েছি ডাজ। হু ডাজ, বাক্যটা পজিটিভে ছিল তাই বসালাম নট, তারপর যেটা আছে ওয়ান্ট টু বি হ্যাপি, আর কিন্তু ওয়ান্টস হবে না কারণ ডাজ বসে যাচ্ছে, তারপর তো অলওয়েজ ভি ওয়ান হবে, সেই জন্য এখানে ওয়ান্টই রইল, ওয়ান্টস নয়। আবারও বলছি একবার মন দিয়ে শোনো, এভরিবডি এবং এভরিওয়ান থাকলে হু দিয়ে শুরু করতে হয়, এভরিবডি এবং এভরিওয়ানের বদলে ওই জায়গায় হু বসাতে হয়, এবং তারপর যে বিভাবটা থাকে সেটাকে বসাতে হয়। আর যদি কোনো বিভাব না থাকে তখন ওই ডু ভার্বের যে ফর্ম যেগুলো একটু আগে শিখে এলাম আমরা, সেগুলোকে বসাতে হয়, ডু ডাজ অথবা ডিড, ঠিক আছে। তারপরে নট বসাতে হবে, কারণ এভরিবডি এভরিওয়ান এগুলো সবসময় পজিটিভ, তারপরে বাদ বাকি যে অংশটা পড়ে রয়েছে, ওকে। তাহলে এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে নো বডি, নো ওয়ান, নান এরা যদি থাকে সেই একই নিয়ম, একই, এখানেও সেই হুই বসিয়ে শুরু করবো, নো বডি নান নো ওয়ানের বদলে, কিন্তু যেহেতু এরা নেগেটিভ তাহলে এখন আর ভার্বটার আগে নট বসাবো না, ঠিক আছে, ডাইরেক্ট ভার্বটা বসে যাবে। যেমন ধরো নো বডি ওয়ান্টেড টু গো দেয়ার, কেউ সেখানে যেতে চায় না, প্রশ্ন করলে কি করবো, নো বডির জায়গায় বসাবো হু, এই যে দেখো নো বডিটার জায়গায় বসিয়ে দিয়েছি হু। তারপর এখানে ওয়ান্টেড ছিল, ওয়ান্টেড,
টু গো দেয়ার, হু ওয়ান্টেড টু গো দেয়ার, কে সেখানে যেতে চায়। ঠিক আছে, এখানে কিন্তু খেয়াল করবে কোনো ডু ভাব আসবে না, এই জন্য খেয়াল থেকে এখানে বি ভাব নেই বলে ভেবো যে ডু ভাব বসিয়ে দেবো, হ্যাঁ, হু ডিড ওয়ান্ট টু গো দেয়ার, এটা হবে না, কিন্তু এখানে কোনো ডু ভাব আসবে না, নো বডি, নো ওয়ান, নানের ক্ষেত্রে ডাইরেক্ট ভাব থেকে শুরু করে যেটা আছে পুরোটা বসিয়ে দেবো। পরের কোশ্চেনে বলছে দেখো, নো ওয়ান ক্যান এন্ডিওর সাচ অ্যান ইনসাল্ট, এন্ডিওর মানে সহ্য করা, কেউ এই ধরনের অপমান সহ্য করতে পারে না। দেখো নো ওয়ানের জায়গায় বসিয়েছি দেখো হু, তারপর দেখো যা আছে তাই, হু ক্যান এন্ডিওর সাচ অ্যান ইনসাল্ট, আর কোনো চেঞ্জই নাই, নো বডি, নো ওয়ান, নান থাকলে ভীষণ সোজা। নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় কেউ সুখী নয় বাবারি, তোমাদের থেকে তো অসুখী কেউই নেই, রাত দুপুর মধ্যে জেগে কে পড়ে। বেশ, তাহলে নানের জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি, আবার দেখো হু, তারপর আবার যা আছে তাই, ইজ হ্যাপি ইন দি ওয়ার্ল্ড, ইন দ্য ইজ দিস ওয়ার্ল্ড, কে আছে এই দুনিয়ায় সুখী, কেউ নেই, আমরা সবাই দুঃখী। বেশ, আধ্যাত্মিক যুক্তি দিয়ে ওটা শেষ হলো। তাহলে নো বডি, নো ওয়ান এবং নান থাকলে সব থেকে সোজা, কিচ্ছু না, ওই শব্দগুলোর জায়গায় শুধু হু বসিয়ে দিতে হয়। আর এভরিবডি, এভরি ওয়ান দিয়ে থাকলে কি করতে হয়, একটুখানি যোগ করতে হয়, ওই তারপরে যেমন বিভাব থাকছে সেই অনুযায়ী, বিভাব না থাকলে ডু ভাবটার ফর্মটাকে যোগ করতে হয়। এগুলো আমরা বারবার প্র্যাকটিস করতে করতে বসে যাবে, এখানে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এক্ষেত্রে বলছিলাম নো বডি, এখানেও বলছিলাম এভরিবডি, এক্ষেত্রে বলছিলাম নো ওয়ান, এখানেও বলছিলাম এভরি ওয়ান, কিন্তু এখানে লিখেছি নান, তো এখানে তো আর একটা শব্দ নাই, সেটা মিসিং আছে, সেটার কাজ আছে, সেটাকে বলা হয় এভরি। এভরি দিয়েও কিন্তু একটা হয়, যেটা এর মধ্যে লিপিবদ্ধ করা নাই, সেটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এভরি দিয়ে করা রয়েছে কোথাও, না করা নাই। এভরি দিয়ে আমি যেটা বলছি সেটা মনে রাখবে, এভরি কেসটা একটু অন্যরকম হয়, আগের দিন মনে হচ্ছে না আমি বলেছিলাম। বেশ, যেমন বলেছিলাম যে এভরি স্মোক হ্যাজ ফায়ার, সব ধোঁয়ারই আগুন থাকে, ঠিক আছে, এই বাক্যটাকে পরীক্ষায় দেবে ইন্টারোগেটিভ করো, নয়তো বলবে নেগেটিভ করো, যাই করতে দিক উত্তর সেই একটাই, কারণ এই বাক্যটা এভরি দিয়ে আছে মানে নিজে পজিটিভ আছে, তাহলে একে প্রশ্ন করে দিলি সেটা নেগেটিভ হয়ে যাবে। এর ক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে একটু ব্যতিক্রম, এই ক্ষেত্রে এটা শুরু করতে হয় দেয়ার ইজ নো দিয়ে প্রথম সাবজেক্টটা লিখতে হয়, ঠিক আছে, ওকে, তারপরে লিখতে হয় উইদাউট, উইদাউট, তারপর লিখতে হয় সেকেন্ড সাবজেক্ট, আমি আগের দিন বলেছিলাম, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ প্রথম সাবজেক্ট কি এখানে আমাদের স্মোক, দেয়ার ইজ নো স্মোক উইদাউট সেকেন্ড সাবজেক্ট কি ফায়ার, দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। একইভাবে এরকম দেয় এভরি রোজ হ্যাজ থ্রন, প্রত্যেক গোলাপের কাঁটা থাকে, দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রন, ঠিক আছে, অর্থাৎ কাঁটাবিহীন গোলাপ হয় না। তাহলে আমরা যখন লিখবো নোট ডাউন করব তখন কিন্তু এটাকেও নোট করে নেব। বেশ, এবারে আমরা চলে যাবো তাহলে আমাদের পরবর্তী পার্ট, অর্থাৎ পার্ট 3, যেটা আমাদের এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ দেওয়া আছে, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিটা আমাদেরকে একবারই বুঝে নিতে হবে, হ্যাঁ, তো আমি দুটোকেই একসাথে বলে দেবো, দেখে নাও কি বলা হচ্ছে। প্রথম বলা হচ্ছে হাউ অথবা হোয়াট দিয়ে যে বাক্যগুলো থাকে এক্সক্লেমেটরিতে, কেমন বাক্য থাকে, বলা হচ্ছে হাউ বিউটিফুল দ্য নাইট ইজ, অথবা হোয়াট আ পিটি, হ্যাঁ, এরকম বাক্য দেওয়া রয়েছে, এটা তো এক্সক্লেমেটরিতে আছে। তো এদেরকে যখন আমরা অ্যাসার্টিভে নিয়ে যাব তখন কি করতে হয়, সাবজেক্টটাকে প্রথমে বসাতে হয়, যেটা সাবজেক্ট আমাদের। যদি লক্ষ্য করি প্রথম বাক্যটা হাউ বিউটিফুল দ্য নাইট ইজ, এই বাক্যের সাবজেক্টকে নাইট, কারণ নাইটের বৈশিষ্ট্য বলা হচ্ছে, যার বৈশিষ্ট্য বলা হবে সেই হচ্ছে আমাদের সাবজেক্ট নাইট। তাহলে প্রথমে সাবজেক্টকে লিখবো, অবশ্যই নাইট আগে আর্টিকেল রয়েছে তাই সেটাকেও নিয়ে নিলাম, দ্য নাইট। তারপরে বলা হয়েছিল ভার্ব, মানে এক্ষেত্রে বিভাবটা, ঠিক আছে, বিভাব কি ছিল অলরেডি দেওয়াই ছিল ইজ, বেশ সেটাকে লিখলাম ইজ, দ্য নাইট ইজ। তারপরে এখানে কতগুলো শব্দ দেওয়া হয়েছে, এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে যেতে গেলে আমাদেরকে কতগুলো অ্যাডজেক্টিভ প্রয়োগ করতে হয়, কি কি হয়, ভেরি, নয় গ্রেট, নয় রিয়েলি, নয় ইনডিড, এতগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাকর্ডিং টু দ্য সেন্স, অর্থ বুঝে আমাকে প্রয়োগ করতে হবে। আমি এখানে লিখলাম দ্য নাইট ইজ ভেরি, তারপরে যে অ্যাডজেক্টিভটা পড়ে থাকছে অ্যাডজেক্টিভটা
সেটাকে শেষে বসিয়ে দিলাম। আবারও বলছি, মন দিয়ে শুনবে, যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যাব তখন প্রথমেই সাবজেক্ট কোনটা খুঁজবো। আমি দেখাচ্ছি এমন কেসও হতে পারে যেখানে তোমার সাবজেক্ট থাকবে না, বাক্যের মধ্যে দেয়াই থাকবে না সাবজেক্ট, তাহলে তখন কী করবো সেটাও দেখাচ্ছি। আগে দেখে নাও যেটা সাবজেক্ট আছে। সাবজেক্ট কী করে বুঝবো? এই গোটা বাক্যে যার বৈশিষ্ট্য বলা হচ্ছে, দেখো এখানে নাইটটাই তো বলা আছে বিউটিফুল, তাহলে নাইটটাই আমার সাবজেক্ট। তাহলে অবশ্যই নাইটের সঙ্গে দাটা আছে বলে দাটাকে নিয়ে নিলাম, দা নাইট, প্রথমে সাবজেক্ট বসাবো। তারপরে যেটা বিভাব, এই যেখানে দেওয়া আছে ইজ, বিভাব বসিয়ে দিলাম। তারপরে এই শব্দগুলোর মধ্যে অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলোর মধ্যে একটা অ্যাডজেক্টিভ বসাবো অ্যাকর্ডিং টু দ্য সেন্স। আমি যদি এখানে বলতাম দ্য নাইট ইজ রিয়েলি বিউটিফুল, তাতেও হতো। দ্য নাইট ইজ ইনডিড বিউটিফুল, ইনডিড মানে সত্যি বা প্রকৃতপক্ষে, সেটাও হতো। এবার দ্য নাইট ইজ গ্রেট বিউটিফুল শুনতে অতটা ভালো লাগে না, সেজন্য ওটা প্রয়োগ করছি না। শোনার ওপর ডিপেন্ড করবে, নিজের কানটার ওপর একটু বিশ্বাস রাখবে, ঠিক আছে? তো দেওয়া যাবে নিজের কানে যেটা শ্রুতিগোচর হচ্ছে, মানে শ্রুতি মধুর হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা আমরা প্রয়োগ করব। দ্য নাইট ইজ ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ দিয়ে দেওয়া ছিল বিউটিফুল, লিখে দিলাম বিউটিফুল। এখন প্রশ্ন হলো, যদি এই বাক্যের মধ্যে সাবজেক্ট না থাকে তখন কি করবো? দেখো পরের বাক্যটাই যেটা দেওয়া আছে, হোয়াট আ পিটি। আচ্ছা পিটিটা কার? মানে পিটি মানে করুণা, মানে করুণাদায়ক বিষয়। আচ্ছা কোন বিষয়টাকে করুণাদায়ক বলছে কিনা উল্লেখ আছে? নেই। তাহলে তখন কি করব? যদি সাবজেক্ট না থাকে আমাদের সাবজেক্ট নিতে হয় ইট ইজ, একবারে ডাইরেক্ট নিয়ে নেবো, মানে সাবজেক্ট এবং বিভাব দুটোকে একসাথে। ইট ইজ, দেখো ডাইরেক্টলি বসিয়ে দিয়েছি ইট ইজ। এবং তারপরে নর্মালি কি বলেছিলাম, সাবজেক্ট হয়ে গেছে, বিভার্ব হয়ে গেছে, এরপরে এই শব্দগুলোর মধ্যে একটা বসবে, বসিয়েছি দেখো গ্রেট। ইট ইজ আ ভেরি প্রিটি, চলবে, চলতে পারে। অথবা ইট ইজ আর রিয়েলি পিটি, এটাও চলতে পারে। আবার গ্রেট শব্দটা দিলে সব থেকে ভালো শুনতে লাগে। ইট ইজ আ গ্রেট, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কি? পিটি, করুণা। তাহলে পুরো উত্তর কি হলো? ইট ইজ দ্য গ্রেট পিটি। তাহলে দুটো কেস আমি দেখালাম। একটা কেসে সাবজেক্টের মধ্যে, সরি মানে লাইনের মধ্যে সাবজেক্ট দেওয়া থাকবে সেন্টেন্সের মধ্যে, সেই কেসে তো আমাদের কোনো ঝামেলাই নেই, ডাইরেক্ট সাবজেক্টটাকে প্রথমে বসাবো, তারপর বিভাব বসাবো, তারপর ওই যে মাঝে অ্যাডজেক্টিভগুলো বলেছি তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে সেটা বসিয়ে দেবো, দিয়ে মেন বাক্যে আরেকটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, বিউটিফুল, আগলি, কি সামথিং সামথিং যা হোক কিছু যেটা দেওয়া থাকবে সেটা বসিয়ে দেবো। আর যেটাতে সাবজেক্ট নেই সেখানে ডাইরেক্ট তুমি প্রথমেই ইট ইজ লিখে দাও, অর্থাৎ সাবজেক্ট এবং বিভার্বের কাজটা প্রথমেই মিটিয়ে নাও। তারপরে এই শব্দগুলোর মধ্যে, এই চারটে শব্দের মধ্যে ভেরি, গ্রেট, রিয়েলি, ইনডিডের মধ্যে একটা বসিয়ে দাও। এবং তারপরে যথারীতি আবার অ্যাডজেক্টিভ তো এই বাক্যে দেওয়া থাকবে একটা, আমাদের প্রশ্নতে অ্যাডজেক্টিভ দেওয়াই থাকবে, সেই অ্যাডজেক্টিভটাকে এবার সেখানে বসিয়ে দাও। সিম্পল বিষয়। এখন পরীক্ষায় প্রশ্নটা আমাকে এইটা দিয়েছে, দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, এইটা দিয়েছে পরীক্ষা, ঠিক আছে? দিয়ে বলেছে এই বাক্যটাকে এক্সক্লামেটরি করো। তখন যেন ঘুলিয়ে পেলো না বাবা, তখন সে একই নিয়মে আসবো, ব্যাকে আসবো, ঠিক আছে? ব্যাকে কীরকম আসবো? ব্যাকে যখনই এই রকম দেওয়া থাকছে দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, প্রথমেই হোয়াট এ অথবা হাউ, যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে? যে কোনো একটা দ্বারা করতে পারি। এইবার একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যদি হোয়াট প্রয়োগ করো তাহলে এ অথবা অ্যান লিখতে হয়, কিন্তু হাউ এই শব্দের ওপর এ অথবা অ্যান বসানো যায় না, ঠিক আছে? আমি দুটো দিয়েই করে দেখিয়ে দিচ্ছি। যদি এটাকে আমি হোয়াট দিয়ে করতাম, অর্থাৎ এটার উত্তরটা যদি আমি হোয়াট দিয়ে করতাম, হোয়াট আ, তারপরে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ, তারপরে আসতো সাবজেক্ট, মানে পুরো উল্টো দিকে চলবে, হোয়াট আ বিউটিফুল নাইট ইট ইজ, সরি ইট ইজ দেওয়া ছিল কি না, না ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল নাইট ইজ, ইট দিলে শুনতে ভালো লাগবে, হোয়াট আ বিউটিফুল নাইট ইট ইজ। আবার যদি হাউ দিয়ে করি, হাউ বিউটিফুল, হাউ এর পরে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ চলে আসবে আবার, হাউ বিউটিফুল দ্য নাইট, কোথায় গেল, দ্য নাইট ইজ, ব্যাস। অবশ্যই এক্সক্লামেশন সাইন হবে এগুলোর পরে, ব্যাস। এটা উল্টো দিকে এলে প্রশ্নে যেটা রয়েছে সেটা আসবে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই একই জিনিস তো আমি দুরকমভাবে দেখাবো না, বা কেউই দেখাবে না, কারণ একই জিনিস। ওই আগের দিন তো বলেছিলাম বাড়ি থেকে স্কুল যেতে পারলে স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তাটাও আমার জানা থাকবে। বেশ, 1 মিনিট।
এগুলোকে আমরা পরিষ্কার করে নিই। হ্যাঁ, একটু ওয়েট করো। বেশ, চলো তাহলে রুল নাম্বার 3-তে আসছি, কিন্তু আমি বললাম যে তোমরা যেটা 3 বলে লেখা রয়েছে তোমরা এটা 2 নম্বরে করবে। বেশ, এটা হচ্ছে স্পেসিফিক ইমোশন। আমরা দেখেছিলাম না ওই যখন ন্যারেশন চেঞ্জ করছিলে তোমরা, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস দ্য পারসন হ্যাড ডায়েড, এরকম করে সব করছিলাম। তো তো এগুলো সব স্পেসিফিক ইমোশন। জিতলে হয় হুররা হুররা, হ্যাঁ, কষ্ট পেলে হচ্ছে কি মানে দুঃখ হলে হচ্ছে কি অ্যালাস, ঘৃণা সূচক বুঝালে হচ্ছে কি ফি, এরকম আরও আরও অনেক স্পেসিফিক কিছু ইমোশন রয়েছে। আমি এখানে জাস্ট 3টে দেখিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এই প্রথম যে দুটো দেখিয়ে রেখেছি এরকম করবো না, এই লাস্ট যেটা দেখিয়ে রেখেছি এটা দিয়েই করবে। স্পেসিফিক ইমোশনের ক্ষেত্রে তোমরা প্রথমেই সামনে বসিয়ে দেবে ইট ইজ আ ম্যাটার অফ, এবার যেমন ইমোশন থাকবে সেই অনুযায়ী শব্দটা লিখবো, ড্যাশ দ্যাট। এবার ধরো আমি একটা বাক্য নিচ্ছি, এই যেখানে দেখো বলেছে অ্যালাস হি ইজ নো মোর। আমরা কি উত্তর করব? ইট ইজ আ ম্যাটার অফ সরো। অ্যালাস মানে তো দুঃখ, তাহলে সরো। দ্যাট, তারপরে যেটা আছে এই যে এইটা অ্যালাসের পর যে বাক্যটা রয়েছে ওটা পুরোটাই লিখে দেবো, দ্যাট হি ইজ নো মোর। শুধুমাত্র এই অ্যালাসটার জন্যই কিন্তু বসে যাচ্ছে ইট ইজ আ ম্যাটার অফ সরো, একদম এইখান থেকে এতটা এই দ্যাট অবধি শুধুমাত্র অ্যালাসটার জন্য। অ্যালাসের পর যে বাক্যটা থাকছে সেটা নর্মালি যা আছে তাই বসে, ঠিক আছে। তাহলে উত্তর আমরা কি লিখলাম? যখন বলছে অ্যালাস হি ইজ নো মোর, তখন উত্তর লিখছি ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ নো মোর। এই উত্তরটা তোমরা লিখবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এইভাবে লিখবে। অ্যালাস যখন বলবো তখন লিখবে ইট ইজ আ ম্যাটার অফ সরো। ফি যখন বলবো ইট ইজ আ ম্যাটার অফ সেম, সেম ফুল নয়, সেম হবে শুধু তখন, হ্যাঁ, ইট ইজ আ ম্যাটার অফ সেম। আর হুডরা যখন লিখবো তখন লিখবো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। এই শেষেরটার মতো করবো, ইট ইজ আ ম্যাটার অফ দি করবো, আগেরটার মতো নয়, এগুলোর মতো নয়। একইভাবে দেখো ফি, এই দেখো হুররাটা দেখে নি, হুররা আই হ্যাভ ওন দ্য প্রাইজ, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ ওন দ্য প্রাইজ। সিম্পল বিষয়। অর্থাৎ স্পেসিফিক ইমোশনের জন্য খুবই সোজা, সামনে শুধু লাগিয়ে দাও ইট ইজ আ ম্যাটার অফ ড্যাশ, দিয়ে দ্যাট বাদ বাকি অংশটা। ওকে ওকে, বেশ। তাহলে আমাদের আর একটা যে পোর্শনটা রয়েছে সেই পোর্শন নিয়ে আলোচনায় আসা যাক। ওকে, এই পোর্শনে কি বলা হচ্ছে দেখা যাক। এখানে বলা হচ্ছে যে উইস, আমরা অনেক সময় অনেক ইচ্ছা করি না যে যদি আমি ঘুঘু হতাম তোমারটাকে কাজ সেরে আসতাম, ঠিক আছে। তাহলে কি বললেন? যদি আমি ঘুঘু হতাম তোমারটাকে কাজ সেরে আসতাম, ঠিক আছে। মানে এখন ধরো তুমি একজনকে হুমকি দিচ্ছ, কি কাজ সেরে আসতো তুমিই জানো। বেশ, তো এই যে ইচ্ছাগুলো সেই ধরনের বাক্যগুলোকে আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে নিয়ে যাব কি করে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে বলে না যেমন যদি আমি পাখি হতাম, অনেক সময় এরকম বাক্যগুলো হয়। তো সেই বাক্য কি বলা হচ্ছে দেখো, ইফ আই ওয়ার আ বার্ড। এবং অবশ্যই ইফ দ্বারা যে বাক্যগুলো থেকে থাকে যেগুলো হচ্ছে গিয়ে ইমাজিনারি সেন্টেন্স, হ্যাঁ, তো এইগুলোর পরে সবসময় কিন্তু আয়ের পরে ওয়ার বসে, এটা যেন খেয়াল রাখি। যদি আমি পাখি হতাম তাহলে একে আমি অ্যাসার্টিভ করবো কিভাবে? সিম্পলি ইফের বদলে আমাকে বসাতে হবে আই উইজ দ্যাট। অথবা যদি ইফ আই না হয়ে যদি বলতাম ইফ উই ওয়ার আ বার্ড, যদি আমরা পাখি হতাম, তাহলে তখন বসাতাম উই উইজ দ্যাট। দেখো স্পষ্ট লেখা আছে, হয় আই উইজ নয় উই উইজ। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে লিখবো আই উইজ, আর এটা যদি প্লুরাল হতো তাহলে আমরা লিখতাম উই উইজ। সিম্পল ব্যাপার। আচ্ছা, যদি আমি পাখি হতাম তাহলে আই উইজ দ্যাট বসিয়ে দিলাম, তারপরে যেটুকু অংশ পড়েছিল সেটুকু ছেপে দাও। ইফটার বদলে বসালাম শুধু আই উইজ দ্যাট, এই শুধু ইফটার বদলে, তারপরে যা ছিল আই ওয়ার আ বার্ড, এটাকে দেখো আবার লিখে দিচ্ছে আই ওয়ার আ বার্ড। ভীষণ সোজা ইফ দিয়ে থাকলে। আবার একটা বাক্য বলছে হ্যাড আই দ্য উইংস অফ ডাভ, যদি আমার ঘুঘুর ডানা থাকতো, মানে অ্যাকচুয়ালি বলছে পাখির ডানা থাকতো। আবার সেই তাই জিনিস আই উইজ দ্যাট, ঠিক আছে। এই প্রথম হ্যাডটার জন্য কিন্তু বসলো আই উইজ দ্যাট। এইবার তারপরে দেখো ছিল আই, দ্বারা একটু মুছে নি নাহলে ঢাকা পড়ে গেছে।
এখানে ছিল আই, তো আবার আই উইজ দ্যাটের পর আবার আই বসিয়ে দিয়েছি, কিন্তু আবার এখানে একটা হ্যাড আসছে, এই হ্যাডটাকে আনতে হবে। হ্যাঁ, এই হ্যাডটা কিন্তু এই কোশ্চেনে যে হ্যাড রয়েছে সেটা নয়, আমাকে আনতে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য। আই উইজ দ্যাট, আই হ্যাড, তারপর যা আছে দ্য উইংস অফ ডাভ, দ্য উইংস অফ ডাভ। তাহলে আগেরটার মতোই এটারও কাজ, এখানেও সে আই উইজ দ্যাটই বসাতে হচ্ছে হ্যাডটার বদলে, তারপরে সাবজেক্ট বসছে আই, কিন্তু এখানে হ্যাডটা আমাকে আরেকটা আনতে হচ্ছে, কারণ এটা পাস্ট টেন্সে বোঝানোর জন্য। আই উইজ দ্যাট আই হ্যাড দ্য উইংস, কারণ লক্ষ্য করো তোকে আগের বার আয়ের পর অয়ার ছিল, ঠিক আছে, কিন্তু এখানে তোমার সেটা নেই, তোমাকে আনতে হচ্ছে একটা হ্যাড। তৃতীয় বাক্য লক্ষ্য করো, ওফ দ্যাট ওয়াজ কোয়াইট এন্টারটেইনিং, সেটা দারুণ ছিল, একটা বেশ চমকপ্রদ। বেশ, এটাকে কি করছি, আবার সেই ও, এই যে এক্সপ্রেশন ওর বদলে বসাচ্ছি আই উইজ দ্যাট। আমাদেরকে এখানে বিভাব ছিল, তাই কোনো সমস্যাই হচ্ছে না, কিন্তু সমস্যাটা কোথায়, এখানে অলরেডি কোশ্চেনে আর একটা দ্যাট ছিল, ওহ দ্যাট ওয়াজ কোয়াইট এন্টারটেইনিং, কিন্তু আমরা যখন উত্তর লিখবো তখন কিন্তু ডবল দ্যাট আর লিখছি না, আবার লিখতেও পারো, কোনো অসুবিধা নেই তাতে। আই উইশ দ্যাট দ্যাট ওয়াজ কোয়াইট এন্টারটেইনিং এরকম লিখতে পারো, কিন্তু ডবল দ্যাট না ইউজ করে সিঙ্গেল দ্যাটই ইউজ করছি। আই উইশ দ্যাট, তারপরে ওয়াজ কোয়াইট এন্টারটেইনিং, আই উইশ দ্যাট ওয়াজ কোয়াইট এন্টারটেইনিং, মানে এখানে যা ছিল তারপর তাই বসে যাচ্ছে, দ্যাট ওয়াজ কোয়াইট এন্টারটেইনিং। ঠিক আছে, এটা আর একটা উপায় করা যায়, যেটা হচ্ছে অবভিয়াসলি দ্যাট ওয়াজ কোয়াইট এন্টারটেইনিং। হ্যাঁ, এটা এক্সট্রা হিসেবে মনে রাখতে পারো, কিন্তু নিয়ম হচ্ছে যে এইটা সবসময় বসে যাচ্ছে আই উইশ দ্যাট। এই যে দেখো তাহলে কী কী দেওয়া রয়েছে, ও, ইফ, ইফ আই অথবা উই, কিংবা হ্যাড আই অথবা হ্যাড উই, এইগুলো যদি থাকে তাহলে ওর জায়গায় বসে আই উইশ দ্যাট অথবা উই উইশ দ্যাট, তারপর বাদ বাকি বাক্যের যে অংশটা পড়ে রয়েছে সেটা সবটা ওখানে বসে যায়। ওকে, সুতরাং এতটাই ছিল আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশনের রুলসগুলোর সম্বন্ধে আলোচনা। আশা করি তোমরা খুব সুন্দরভাবেই বিষয়টাকে বুঝতে পেরেছো এবং এগুলো তোমাদের ভবিষ্যতে ভীষণভাবে কাজে দেবে। এরপর যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এই রুলসগুলোকে আগে খুব ভালো করে ফলো করবে এবং বেশি করে প্র্যাকটিস করবে, যাতে এই নিয়মগুলো তোমাদের কাছে আরও বেশি করে ক্লিয়ার হয়ে ওঠে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।